প্রিয় বন্ধু, সহজ পাঠ প্রবন্ধ পাঠে আমাদের আজকের পাঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি, যেখানে তিনি বাংলা সাহিত্যের একজন প্রাচীন কবি এবং সংস্কৃত সাহিত্যের একজন প্রাচীন কবিকে, তাদের কবি প্রতিভাকে বাংলা সাহিত্যের অন্যান্য কবিদের সঙ্গে তুলনামূলক একটি নানান পরিসরকে একত্রে আলোচনা করেছেন। আমরা আজকে সেই প্রবন্ধটি পাঠ করছি। বাংলা সাহিত্যের আর যে দুঃখই থাকুক, উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নাই, বরং অন্যান্য ভাষার অপেক্ষা বাংলায় এই জাতীয় কবিতার আধিক্য। অন্যান্য কবির কথা না ধরিলেও একা বৈষ্ণব কবিগণই ইহার সমুদ্র বিশেষ। বাংলার প্রাচীন কবি জয়দেব গীতিকাব্যের প্রণেতা। পরবর্তী বৈষ্ণব কবিদিগের মধ্যে বিদ্যাপতি, গোবিন্দদাস এবং চণ্ডীদাসই প্রসিদ্ধ, কিন্তু আরও কতকগুলি এই সম্প্রদায়ের গীতিকাব্য প্রণেতা আছেন। তাহাদের মধ্যে অনন্য 4-5 জন উৎকৃষ্ট কবি বলিয়া গণ্য হইতে পারেন। ভারতচন্দ্রের রসমঞ্জরীকে এই শ্রেণীর কাব্য বলিতে হয়। রামপ্রসাদ সেন আর একজন প্রসিদ্ধ গীতিকবি। তৎপরে কতকগুলি কবিওয়ালার প্রাদুর্ভাব হয়। তন্মধ্যে কাহারও গীত অতি সুন্দর। রাম বসু, হর ঠাকুর, নিতাই দাসের এক একটি গীত এমতো সুন্দর আছে যে ভারতচন্দ্রের রচনার মধ্যে ততুল্য কিছুই নাই। কিন্তু কবিওয়ালা দিগের অধিকাংশ রচনা অশ্রদ্ধেয় ও অশ্রাব্য, সন্দেহ নাই। সকলেই নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। বিশেষ বিশেষ কারণ হইতে বিশেষ বিশেষ নিয়মানুসারে বিশেষ বিশেষ ফলোৎপত্তি হয়। জল উপরিস্থ বায়ু এবং নিম্নস্থ পৃথিবীর অবস্থানুসারে কতকগুলি অলঙ্ঘ নিয়মের অধীন হইয়া কোথাও বাষ্প, কোথাও বৃষ্টিবিন্দু, কোথাও শিশির, কোথাও হিমকণা বা বরফ, কোথাও কুজ্ঝটিকা রূপ পরিণত হয়। তেমনি সাহিত্য দেশভেদে, দেশের অবস্থান ভেদে অসংখ্য নিয়মের বশবর্তী হইয়া রূপান্তরিত হয়। সেই সকল নিয়ম অত্যন্ত জটিল, দুর্জ্ঞেয়, সন্দেহ নাই। এ পর্যন্ত কেহ তাহার সবিশেষ তত্ত্ব নিরূপণ করিতে পারেন নাই। কুমুদ বিজ্ঞান সম্বন্ধে যেরূপ তত্ত্ব আবিষ্কৃত করিয়াছেন, সাহিত্য সম্বন্ধে কেহ তদ্রূপ করিতে পারেন নাই। তবে ইহা বলা যাইতে পারে যে সাহিত্য দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র। যে সকল নিয়মানুসারে দেশভেদে, রাজবিপ্লবের প্রকারভেদে, সমাজ বিপ্লবের প্রকারভেদ, ধর্মবিপ্লবের প্রকারভেদ ঘটে, সাহিত্যের প্রকারভেদ সেই সকল কারণেই ঘটে। কোনো কোনো ইউরোপীয় গ্রন্থকার সাহিত্যের সঙ্গে সমাজের আভ্যন্তরীণ সম্বন্ধ বুঝাইতে চেষ্টা করিয়াছেন। বকল ভিন্ন কেহ বিশেষ রূপে পরিশ্রম করেন নাই, এবং হিতবাদ মতপ্রিয় বকলের সঙ্গে কাব্য সাহিত্যের সম্বন্ধ কিছু অল্প। মনুষ্য চরিত্র হইতে ধর্ম এবং নীতি মুছিয়া দিয়া তিনি সমাজতত্ত্বের আলোচনায় প্রবৃত্ত। বিদেশ সম্বন্ধে যাহা হোক, ভারতবর্ষ সম্বন্ধে এ তত্ত্ব কেহ কখনো উত্থাপন করিয়াছিলেন এমতো আমাদের স্মরণ নাই। সংস্কৃত সাহিত্য সম্বন্ধে মক্ষমূলরের গ্রন্থ বহুমূল্য বটে, কিন্তু প্রকৃত সাহিত্যের সঙ্গে সেই গ্রন্থের সামান্য সম্বন্ধ। ভারতবর্ষীয় সাহিত্যের গতি প্রকৃতি কী বা প্রকৃত গতি কী তাহা জানি না, কিন্তু তাহার গোটা কত স্থূল স্থূল চিহ্ন পাওয়া যায়। প্রথম, ভারতীয় আর্যগণ অনার্য আদিমবাসীদিগের সহিত বিবাদে ব্যস্ত। তখন ভারতবর্ষীয়রা অনার্য কুল প্রমথনকারী, ভীতিশূন্য, দিগন্ত বিচারী, বিজয়ী বীর জাতি। সেই জাতীয় চরিত্রের ফল হচ্ছে রামায়ণ। তারপরে ভারতবর্ষের অনার্য শত্রু সকল ক্রমে বিজিত এবং দূরপ্রস্থিত। ভারতবর্ষ আর্যগণের করস্থ, আয়ত্ত, ভোগ্য এবং মহা সমৃদ্ধশালী। তখন আর্যগণ ব্রাহ্য শত্রুর ভয় হইতে নিশ্চিন্ত, আভ্যন্তরীণ সমৃদ্ধি সম্পাদনে সচেষ্ট, হস্তগত অনন্ত রত্নপ্রসবিনী ভারতভূমি অংশীকরণে ব্যস্ত। যাহা সকলে জয় করিয়াছে, তাহা কে ভোগ করিবে? এই প্রশ্নের ফল আভ্যন্তরিক বিবাদ। তখন আর্য পৌরুষ চরমে দাঁড়াইয়াছে। অন্য শত্রুর অভাবে সেই পৌরুষ পরস্পরের দমনার্থ প্রকাশিত হইয়াছে। এই সময়ের কাব্য মহাভারত। বলো
বল যাহার ভারত তাহার হইল। বহুকালের রক্তবৃষ্টি শমিত হইল। স্থির হইয়া উন্নত প্রকৃতি আর্যকুল শান্তি সুখে মন দিলেন। দেশের ধন বৃদ্ধি, শ্রীবৃদ্ধি ও সভ্যতা বৃদ্ধি হইতে লাগিল। রোমক হইতে জবদ্বীপ ও চৈনিক পর্যন্ত ভারতবর্ষের বাণিজ্য ছুটিতে লাগিল। প্রতি নদীকূলে অনন্ত সৌধমালা শোভিত মহানগরী সকল মস্তক উত্তোলন করিতে লাগিলেন। ভারতবর্ষীয়রা সুখী হইলেন। সুখী ও কৃতী, এই সুখ ও কৃতিত্বের ফল ভক্তিশাস্ত্র ও দর্শনশাস্ত্র। এই অবস্থা কাব্যে তাদৃশ পরিস্ফুট হয় নাই। কিন্তু লক্ষ্মী বা সরস্বতী কোথাও চিরস্থায়িনী নহেন, উভয়ই চঞ্চলা। ভারতবর্ষ ধর্মশৃঙ্খলে এরূপ নিবদ্ধ হইয়াছিল যে সাহিত্য রসগ্রাহিণী শক্তিও তাহার বশীভূত হইল। প্রকৃত বোধ বিলুপ্ত হইল। সাহিত্য ধর্মানুকারী হইল। কেবল তাহাই নহে, বিচার শক্তি ধর্মমোহে বিকৃত হইয়াছিল। প্রকৃত ত্যাগ করিয়া অপ্রকৃত কামনা করিতে লাগিল। ধর্মই তৃষ্ণা, ধর্মই আলোচনা, ধর্মই সাহিত্যের বিষয়। এই ধর্মমোহের ফল পুরাণ। কিন্তু যেমন একদিকে ধর্মের স্রোত বহিতে লাগিল, তেমনি আরেক দিকে বিলাসিতার স্রোত বহিতে লাগিল। তাহার ফল কালিদাসাদির কাব্যনাট্যাদি। ভারতবর্ষীয়রা শেষে আসিয়া এমন একটি প্রদেশ অধিকার করিয়া বসতি স্থাপন করিয়াছিলেন যে তথাকার জল বায়ুর গুণে তাহাদিগের স্বাভাবিক তেজ লুপ্ত হইতে লাগিল। তথাকার তাপ অসহ্য, জল বায়ু জল বাষ্পপূর্ণ, ভূমি নিম্না এবং উর্বরা, এবং তাহার উৎপাদ্য অসার তেজহানিকারক ধান্য। সেখানে আসিয়া আর্য তেজ অন্তর্নিহিত হইতে লাগিল। আর্য প্রকৃতি কোমলতাময়ী, আলস্যের বশবর্তিনী এবং গৃহ সুখাভিলাষিনী হইতে লাগিল। সকলেই বুঝিতে পারিতেছেন যে আমরা বাঙ্গালার পরিচয় দিতেছি। এই উচ্চাভিলাষ শূন্য, অলস, নিশ্চেষ্ট, গৃহসুখপরায়ণ চরিত্রের অনুকরণে এক বিচিত্র গীতিকাব্য সৃষ্টি হইল। সেই গীতিকাব্য উচ্চভিলাষ শূন্য, অলস, ভোগাসক্ত, গৃহসুখপরায়ণ। সে কাব্যপ্রণালী অতিশয় কোমলতাপূর্ণ, অতি সুমধুর, দম্পতি প্রণয়ের শেষ পরিচয়। অন্য সকল প্রকারের সাহিত্যকে পশ্চাদে ফেলিয়া এই জাতি চরিত্র অনুকারিণী গীতিকাব্য 7-8 শতবৎসর পর্যন্ত বঙ্গদেশে জাতীয় সাহিত্যের পদে দাঁড়াইয়াছেন। এই জন্য গীতিকাব্যের এত বাহুল্য। বঙ্গীয় গীতিকাব্য লেখকদিগকে দুই দলে বিভক্ত করা যাইতে পারে। একদল প্রাকৃতিক শোভার মধ্যে মনুষ্যকে স্থাপিত করিয়া তৎপ্রতি দৃষ্টি করেন, আর একদল বাহ্য প্রকৃতিকে দূরে রাখিয়া কেবল মনুষ্য হৃদয়কে দৃষ্টি করেন। একদল মানব হৃদয়ের সন্ধানে প্রবৃত্ত হইয়া বাহ্য প্রকৃতিকে দীপ করিয়া ভদ্রলোকে অন্বেষ্য বস্তুকে দীপ্ত এবং প্রস্ফুট করেন। আর একদল আপনাদিগের প্রতিভাকে সকল উজ্জ্বল করেন, অথবা মনুষ্য চরিত্র খনিতে যে রত্ন মিলে তাহার দীপ্তির জন্য অন্য দ্বীপের আবশ্যক নাই বিবেচনা করেন। প্রথম শ্রেণীর প্রধান হচ্ছেন জয়দেব, আর দ্বিতীয় শ্রেণীর মুখপাত্র হচ্ছেন বিদ্যাপতিকে ধরিয়া লওয়া যাউক। জয়দেবাদির কবিতায় সতত মাধবী, যামিনী, মলয়, সমীর, ললিত লতা, কুবলয় দলশ্রেণী, স্ফুটিত কুসুম, শরচন্দ্র, মধুকরবৃন্দ, কোকিল কুজিত কুঞ্জ, নবজলধর এবং তৎসঙ্গে কামিনীর মুখমণ্ডল, ভ্রুবল্লী, বাহুলতা, বিম্বষ্ঠৌ, শশরী রুহলোচন, অলস নিমেষ, এই সকলের চিত্র বাতন্নথিত তটিনী তরঙ্গবৎ সতত চাকচিক্য সম্পাদন করিতেছে। বাস্তবিক এই শ্রেণীর কবিদের কবিতায় বাহ্য প্রকৃতির প্রাধান্য। বিদ্যাপতি যে শ্রেণীর কবি, তাহাদিগের কাব্যে বাহ্য প্রকৃতির সম্বন্ধ নাই, এমতো নয়। বাহ্য প্রকৃতির সঙ্গে মানব হৃদয়ের নিত্য সম্বন্ধ, সুতরাং কাব্যেরও নিত্য সম্বন্ধ। কিন্তু তাহাদিগের কাব্যে বাহ্য প্রকৃতির অপেক্ষাকৃত অস্পষ্টতা লক্ষিত হয়। তৎপরিবর্তে মনুষ্য হৃদয়ের গূঢ় তলচারী ভাব সকল প্রধান স্থান গ্রহণ করে। জয়দেবাদিতে বহিঃপ্রকৃতির প্রাধান্য, বিদ্যাপতি প্রভৃতিতে অন্তঃপ্রকৃতির রাজ্য। জয়দেব বিদ্যাপতি উভয়েই রাধাকৃষ্ণের প্রণয় কথা গীত করেন,
কিন্তু জয়দেব যে প্রণয়গীত করিয়াছেন তাহা বহিরিন্দ্রিয়ের অনুগামী। বিদ্যাপতি প্রভৃতির কবিতা, বিশেষত চণ্ডীদাসাদির কবিতা বহিরিন্দ্রিয়ের অতীত। তাহার কারণ কেবল এই বাহ্য প্রকৃতির শক্তি। স্থূল প্রকৃতির সঙ্গে স্থূল শরীরের নিকট সম্বন্ধ তাহার আধিক্যে কবিতা একটু ইন্দ্রিয়ানুসারিণী হইয়া পড়ে। বিদ্যাপতির দল মনুষ্য হৃদয়কে বহিঃপ্রকৃতি ছাড়া করিয়া কেবল তৎপ্রতি দৃষ্টি করেন, সুতরাং তাহার কবিতা ইন্দ্রিয়ের সংস্রব শূন্য, বিলাস শূন্য প্রবৃত্ত হইয়া ওঠে। জয়দেবের গীত রাধাকৃষ্ণের বিলাসপূর্ণ, বিদ্যাপতির গীত রাধাকৃষ্ণের প্রণয়পূর্ণ। জয়দেব ভোগ, বিদ্যাপতি আকাঙ্ক্ষা ও স্মৃতি। জয়দেব সুখ, বিদ্যাপতি দুঃখ। জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা। জয়দেবের কবিতা উৎফুল্ল কমল জাল শোভিত বিহঙ্গমাকুল, স্বচ্ছ বাড়ি বিশিষ্ট সুন্দর সরোবর। বিদ্যাপতির কবিতা দূরগামিনী, বেগবতী তরঙ্গ সংকুলা নদী। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা। জয়দেবের গান মুরজ বীণাসঙ্গিনী স্ত্রীকণ্ঠ গীতি, বিদ্যাপতির গান সায়াহ্ন সমীরণের নিঃশ্বাস। আমরা জয়দেব ও বিদ্যাপতির সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাদিগকে এক এক ভিন্ন ভিন্ন শ্রেণীর গীতিকবির আদর্শ স্বরূপ বিবেচনা করিয়া তাহা বলিয়াছি। যাহা জয়দেব সম্বন্ধে বলিয়াছি তাহা ভারতচন্দ্র সম্বন্ধে বর্তে, যাহা বিদ্যাপতি সম্বন্ধে বলিয়াছি তাহা গোবিন্দদাস, চণ্ডীদাস প্রভৃতি বৈষ্ণব কবিদের সম্বন্ধে বেশি খাটে। বিদ্যাপতি সম্বন্ধে তো খাটে। আমি আগে শুরুতে বলছিলাম যে কবিদের নানান বৈশিষ্ট্যকে তিনি পরবর্তী অনুসারী কবিদের মধ্যে কিন্তু সঞ্চারিত করে দিয়েছেন। দেখো এখান থেকে কিন্তু সেটা পরিষ্কার হলো। দুইজন কবির দুটি অভিমুখ, এবং সেই দুটি অভিমুখ পরবর্তী গীতি কবিতার যে দুটি ধারার তৈরি করছে সেটা তিনি এখানে বলছেন। আধুনিক বাঙালি গীতি কাব্যলেখকগণকে একটি তৃতীয় শ্রেণীভুক্ত করা যাইতে পারে। তাহারা আধুনিক ইংরাজি গীতি কবিদিগের অনুগামী। আধুনিক ইংরাজি কবি ও আধুনিক বাঙালি কবিগণ সভ্যতা বৃদ্ধির কারণে স্বতন্ত্র একটি পথ বা একটি পথে চলিয়াছেন। পূর্ব কবিগণ কেবল আপনাকে চিনিতেন, আপনার নিকটবর্তী যাহা তাহা চিনিতেন, যাহা আভ্যন্তরিক বা নিকটস্থ তাহার পুঙ্খানুপুঙ্খ সন্ধান জানিতেন, তাহার অননুকরণীয় চিত্র সকল রাখিয়া গিয়াছেন। এখনকার কবিগণ জ্ঞানী, বৈজ্ঞানিক, ইতিহাসবেত্তা, আধ্যাত্মিক তত্ত্ববিদ, নানা দেশ, নানা কাল, নানা বিষয়, নানা বস্তু তাহাদিগের চিত্ত মধ্যে স্থান পাইয়াছে। তাহাদিগের বুদ্ধি বহু বিষয়িনী বলিয়া তাহাদিগের কবিতা বহু বিষয়িনী হইয়াছে। তাহাদিগের বুদ্ধি দূরসম্বন্ধ গ্রাহিণী বলিয়া তাহাদিগের কবিতাও দূরসম্বন্ধ প্রকাশিকা হইয়াছে। কিন্তু এই বিস্তৃত গুণ হেতু প্রগাঢ়তা গুণের লাঘব হইয়াছে। বিদ্যাপতি প্রভৃতির কবিতার বিষয় সংকীর্ণ কিন্তু কবিত্ব প্রগাঢ়। মধুসূদন বা হেমচন্দ্রের কবিতার বিষয় বিস্তৃত কিন্তু কবিত্ব তাদৃশ্য প্রগাঢ় নহে। এখানে কিন্তু আধুনিক কবিতার প্রসঙ্গ আসছে। দেখো মধুসূদন, হেমচন্দ্র, নবীনচন্দ্রের কথা আসছে। জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কবিত্র শক্তির হ্রাস হয় বলিয়া যে প্রবাদ আছে তাহার একটি কারণ। যে জল সংকীর্ণ কূপে গভীর, তাহা তড়াগে ছাড়াইলে আর গভীর থাকে না। কাব্যে অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ হয়েছে, উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। অর্থাৎ বহিঃপ্রকৃতির গুণে হৃদয়ের ভাবান্তর ঘটে এবং মনের অবস্থা বিশেষে ব্রাহ্য দৃশ্য সুখকর ও দুঃখকর বা দুঃখকর বোধ হয়, উভয়ের ছায়া পড়ে। যখন বহিঃপ্রকৃতির বর্ণনীয় তখন অন্তঃপ্রকৃতির সেই ছায়া সহিত চিত্রিত করাই কাব্যের উদ্দেশ্য। যখন অন্তঃপ্রকৃতি বর্ণনীয় তখন বহিঃপ্রকৃতির ছায়া সমেত বর্ণনা করাই উদ্দেশ্য। যিনি ইহা পারেন তিনিই সুকবি। ইহার ব্যতিক্রমে একদিকে ইন্দ্রিয়পরতা আর অপরদিকে আধ্যাত্মিকতা দোষ জন্মে। এ স্থলে শারীরিক ভোগাসক্তিকেই ইন্দ্রিয়পরতা বলিতেছি না, চক্ষুরাদি ইন্দ্রিয়ের বিষয়ে অনুরক্তিকে ইন্দ্রিয়পরতা বলিতেছি। ইন্দ্রিয়পরতা দোষের উদাহরণ হচ্ছেন জয়দেব, আধ্যাত্মিকতার উদাহরণ হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ। এই প্রবন্ধটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একদিকে কবিতার বা একদিকে হচ্ছে ভারতীয় সমাজের একটা বিবর্তন, রামায়ণের রচনা, মহাভারত রচনা, তারপর পুরাণ, এই সমস্ত পাল্টে শেষে এসে গীতিকাব্যের সূচনা, এবং গীতিকাব্যের সূচনার পরে তার যে দুটো দিক, একজন অন্তর্মুখী একজন বহির্মুখী, এবং তার সেই দুটো দিকের মধ্য থেকে যে নানান সমস্যা রয়েছে
সেই সমস্যাগুলো প্রবন্ধে উঠে এসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। ভালো করে কবির নাম, যে বিবর্তনগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্নোত্তর আসতে পারে, মানে শুদ্ধযুক্ত এইসব নিয়ে খুব ভালো করে প্রবন্ধটা খুঁটিয়ে পড়ো, দেখো, তাহলে এটা সব থেকে পরিষ্কার হবে। ধন্যবাদ। তবে তার আগেই বলি, যদি তুমি সহজপাঠের নতুন বন্ধু হও তাহলে সহজপাঠকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সহজপাঠ বাংলা বিদ্যাচর্চার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, এবং সহজপাঠ চেষ্টা করে একটু অন্যভাবে একটি পাঠকে তোমার সামনে উপস্থাপিত করা।